বিশ্বকাপ উপলক্ষে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম তানজির হক আছি আপনাদের সাথে। শুরুতেই জানিয়ে রাখি, বিশেষ সহযোগী হিসেবে আমাদের সঙ্গে আছে জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। এবারে আজকের এপিসোডটা একটু বিশেষ ভাই। এই এপিসোডে আমরা আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি যে পরবর্তী রাউন্ডে, মানে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ কোন দলগুলো যেতে পারে, কি আছে দলগুলোর ভাগে। আপনার অভিজ্ঞ মতামত দিয়ে যদি জানান। প্রথম ম্যাচে তো আমরা ফলাফল পেয়েই গিয়েছি যে সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডা পরের রাউন্ডে গিয়েছে। এবারে যদি আসি যে এই ব্র্যাকেটের পরের ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে মরক্কোর। এই ব্র্যাকেটে আপনার কি মনে হয়, নেদারল্যান্ড মরক্কোর মধ্যে কোন দল পরের রাউন্ডে? নেদারল্যান্ডস মরক্কো দুইটা ম্যাচই খুবই হাড্ডাহাড্ডি লড়াই করার মানসিকতা রাখে। নেদারল্যান্ডসের শক্তি তাদের অ্যাটাকিং মিডফিল্ড এবং মরক্কোর হচ্ছে ডিফেন্স মিডফিল্ড দুই জায়গায়, এবং অ্যাটাকিংও তারা ভালো। তো মরক্কোর যে আফ্রিকান ঘরানার যে খেলা, তাদের যে অদম্য মানসিকতা, যেটা আমরা ব্রাজিলের ম্যাচে দেখলাম, সেই হিসাবে বিচার করলে মরক্কোর জন্য, এবং মরক্কো এই পর্যায়ে এসে কখনোই চাইবে না যে এই পর্যায়ে সেকেন্ড রাউন্ডে এসে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এবং সেম হচ্ছে আপনার নেদারল্যান্ডসের ক্ষেত্রে। মরক্কো সেমিফাইনালিস্ট, এবং তারা গতবার দেখিয়েছে তারা বড় বড় দল, তারা স্পেনকে বিদায় করেছে, তারা পর্তুগালকে বিদায় করেছে, এই ধরনের একটা দল, এবং এবার তারা আরো বেশি শক্তিশালী। তো আমার কাছে যেটা আশরাফ হাকিমির নেতৃত্বে যে দলটা আজকে খেলছে মরক্কোর, তাতে মনে হচ্ছে যে মরক্কোর জন্য এটা একদম ডু অর ডাই ম্যাচ তারা খেলবে, এবং নেদারল্যান্ডস অবশ্যই এখানে ফেভারিট হিসেবে নামবে বিশ্বকাপের হিস্ট্রি যদি। এবং এবারও কিন্তু তারা প্রথম রাউন্ডে যেভাবে খেলছে, তাতে মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে, এবং এটা সেকেন্ড রাউন্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এই ম্যাচের ফলাফল যদি আপনি বলেন, প্রেডিকশন করা আসলেই টাফ, আমার জন্য না, ফুটবল বোদ্ধা সবার জন্যই টাফ, যেটা কি হতে পারে। তো আমি শেষ পর্যন্ত ধরে রাখবো যে এটা হয়তো 90 মিনিট এরকম গোল শূন্য ড্র থাকতে পারে, হয়তো একাধিক গোল হতে পারে, যে 1-1, 2-2 এরকম অতিরিক্ত সময় হয়তো খেলা নিষ্পত্তি হতে পারে। পরের রাউন্ডে যদি যায় তাহলে একটু এগিয়ে রাখবো আমি নেদারল্যান্ডসকে। এরপরে যদি ভাই পরের ব্র্যাকেটে আসি, পরের ব্র্যাকেটে জার্মানি খেলা হচ্ছে প্যারাগুয়ের সাথে। এই ম্যাচে কি জার্মানি প্যারাগুয়ের ম্যাচটা ইন্টারেস্টিং ম্যাচ। এখানেও প্যারাগুয়ে তাদের সর্বসাধ্য দিয়ে খেলবে, ল্যাটিন দল খুবই ভালো, তারা ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে আসছে, জার্মানিকে ছেড়ে কথা বলবে না, এবং জার্মানির জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচটা তারা জিতলে তারা অনেকটাই মানসিকভাবে এগিয়ে থাকবে, যে তারা, আপনি জানেন যে কেউ যদি নকআউট পর্বে একটা ম্যাচ জিতে, দ্বিতীয় ম্যাচে তারা অনেকটাই ভালো পজিশন মানসিক দিক থেকে, এবং তাদের মানসিক এটা জার্মানি চাবে। তাদের দলে বড় বড় স্টার রয়েছে, জামাল মুসিয়ালার মতন প্লেয়ার রয়েছে, ম্যানুয়েল নয়ার তাদের গোলরক্ষক। সব কিছু মিলিয়ে আমি বলবো যে যদি হয় যে ম্যাচটা হয়তো 2-1 জার্মানি জিততে পারে, অথবা 3-2 জার্মানি জিততে পারে। ধন্যবাদ ভাই। এরপরের এই ব্র্যাকেটেরই আরেকটা ম্যাচ আছে ফ্রান্সের সাথে সুইডেনের। এই জার্মানির সাথে জার্মানি প্যারাগুয়ের মধ্যে যে জিতবে, তার সাথে এই ম্যাচে যারা জিতবে সেই জয়ী দলের খেলা হবে। তো ফ্রান্স আর সুইডেনের মধ্যে আপনার কি মনে হচ্ছে? ফ্রান্স সুইডেনের খেলা দুর্দান্ত একটা খেলা। এই খেলাটায় হচ্ছে যে আপনি কাগজে কলমে বা আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে ফ্রান্স অনেক অনেক যোজন এগিয়ে। বিষয়টা খেলার মাঠে এরকম নাও দেখা যেতে পারে, কারণ হচ্ছে সুইডেন তারা গ্রুপে তৃতীয় হয়ে আসলেও সুইডেন কিন্তু ইউরোপের এখন অন্যতম সেরা একটা দল, এবং দুর্দান্ত তাদের খেলা। তারা কিন্তু বাছাই পর্বে ইউক্রেন এবং পোল্যান্ডের মতন দলকে হারিয়ে তারপরে যোগ্যতা অর্জন করেছে বিশ্বকাপে। সেই ক্ষেত্রে সুইডেনের কোচ আপনার বলেছেও যে আমরা কিন্তু ফ্রান্সের আদ্যপান্ত সব কিছু জানি, সো আমরা জানি ফ্রান্সের সঙ্গে কিভাবে জিততে হয়। সেই ক্ষেত্রে সুইডেন এবং ম্যাচটা দুর্দান্ত হবে, এবং সুইডেনও জিততে পারে, ফ্রান্সও জিততে পারে। পরের রাউন্ডে যে গেলে হয়তো আমি একটু এগিয়ে রাখবো হয়তো ফ্রান্সকে। তার মানে ফ্রান্স আর জার্মানির একটা ম্যাচ আমরা ফ্রান্স জার্মানি এটা আমরা রাউন্ড অফ 16 এটা বিশ্বকাপের ফাইনালে যেটা হওয়ার কথা ফ্রান্স জার্মানি, সেটা আমরা রাউন্ড অফ 16 দেখতে পাচ্ছি। এইবার যদি ভাই পরবর্তী ব্র্যাকেটে আসি, পরবর্তী ব্র্যাকেটে বেলজিয়ামের সাথে খেলা হবে সেনেগাল। এই ম্যাচটাতে এইটাও কিন্তু খুবই একটা জটিল সমীকরণের মধ্যে ম্যাচটা, কারণ হচ্ছে সেনেগাল যে স্টাইলে খেলে এবং বেলজিয়াম দুইজন একদম আলাদা ঘরানার।
সেনেগাল বল পজিশন এমনভাবে রাখে, তাদের মধ্যে তাদের খেলার গতি, তাদের বল পাসিং খুবই দুর্দান্ত। আর বেলজিয়াম প্রথম ম্যাচে নড়বড়ে মনে হলেও পরবর্তীতে তারা কিন্তু তাদের ধারটা দেখালো, এবং বেলজিয়াম যে আসলেই ভালো টিম, এখনও তাদের সে সোনালী প্রজন্ম শেষ হলেও যে পরবর্তী প্রজন্মটাও যে আসলে ভালো দুর্দান্ত খেলছে এবার সেটা দেখাচ্ছে। এবং সেনেগালের সঙ্গে ম্যাচটা চমৎকার একটা ম্যাচ হবে। যদি বলেন সেনেগালের, আমি বলে নিব সেনেগালের যথেষ্ট সম্ভাবনা আছে এই ম্যাচে জেতার, এবং তারপরেও বেলজিয়ামকে কিছুটা এগিয়ে রাখবো। আচ্ছা, পরবর্তী রাউন্ডে তাহলে বেলজিয়াম যাচ্ছে, বেলজিয়াম যেতে পারে। বেলজিয়ামের সেক্ষেত্রে স্কোর লাইন যদি বলেন, বেলজিয়াম হয়তো 3-2 বা 2-1 জিততে পারে। ধন্যবাদ ভাই। এবারে এই ব্র্যাকেটই আরেকটা ম্যাচ আছে, হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বসনিয়া এবং হার্জেগোভিনা। এই ম্যাচটা তো বসনিয়া যেভাবে প্রথম রাউন্ডে খেললো, বসনিয়া কিন্তু খুব ভালো টিম, এবং বসনিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই ফাইট হবে। এই রাউন্ডে আসলে প্রতিটা ম্যাচই আসলে আমি দেখছি ফাইট হবে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে বসনিয়ার জন্য একটা ভালো অপরচুনিটি। যুক্তরাষ্ট্র লাস্ট ম্যাচটা যেভাবে খেললো, তাদের ডিফেন্সটা আসলে ওইভাবে কাজই করে, 3টা গোল হজম করেছে তারা তুরস্কের সঙ্গে, এবং এটা যদি হয় বসনিয়া যদি ওই চান্সটা পায় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হতে পারে, আর যদি না হয় তাহলে যুক্তরাষ্ট্র হয়তো উইন করে যেতে পারে। তাহলে পরবর্তী রাউন্ডে কি যুক্তরাষ্ট্র যেতে পারে। আর গোল সংখ্যা যদি বলেন যে যুক্তরাষ্ট্র, এটাও বলা কঠিন, আমরা তো একটা প্রেডিকশনই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে সেই এটা একটু কাজে লাগাবে 3-1 বা 3-2। ধন্যবাদ ভাই। এবার যদি পরের ব্র্যাকেটে আসি, পরের ব্র্যাকেটে আপনার ফেভারিট দল স্পেন আছে, স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে তারা অস্ট্রিয়া। এই ম্যাচে কি মনে হয়? অস্ট্রিয়া স্পেন, দেখেন এখানেও সেই একই কথা ঘুরে ফিরে আসে যে ইউরোপ টু ইউরোপ। হ্যাঁ, ইউরোপ খেলা যখন হয়, অল ইউরোপ খেলা হলে সেখানে সবার সম্পর্কে সবাই জানে। স্পেনের সম্পর্কে খুব ভালো ধারণাই আছে অস্ট্রিয়া তাদের প্রেসিং ফুটবল খেলে, তাদের গতিময় ফুটবল, দ্রুত অ্যাটাক করতে পারে, তারা খুবই দ্রুত অ্যাটাক করে। এই বিশ্বকাপে যে 3-4টা দল দেখলাম যে সবথেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পারে, সেটার মধ্যে একটা হচ্ছে অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার জন্য এই ম্যাচটা তারা সর্বসাধ্য দিয়ে খেলবে। কিন্তু স্পেনের এখন বর্তমান যে দলটা খেলছে, তারা যেহেতু সেকেন্ড রাউন্ডে উঠেই গেছে এইভাবে করে, এবং স্পেনের জন্য এই ম্যাচটা অবশ্যই তাদের পরবর্তী খেলাগুলোর জন্য ইম্পর্টেন্ট হবে, তারা আসলে কীরকম খেলে। তো আবার স্পেনও যেইভাবে অ্যাটাক করে খেলে, অস্ট্রিয়ার একটু দুর্বলতা তাদের ডিফেন্সেই অস্ট্রিয়ার ক্ষেত্রে। তো স্পেন যদি ওই দুর্বলতাটাকে কাজে লাগায়, স্পেনের যেভাবে করে তাদের মিডফিল্ড, বিশ্বসেরা মিডফিল্ডের সঙ্গে অস্ট্রিয়ার একটু ডিফিকাল্ট হবে খেলাটা, সেক্ষেত্রে ম্যাচটা যদি অস্ট্রিয়া তাদের পূর্ণ মনোযোগ দিয়ে না খেলতে পারে, তো ম্যাচটা অনেক সময় আমি বলবো যে একতরফা হতে পারে। এই ক্ষেত্রে স্পেন তাহলে পরের রাউন্ডে যাচ্ছে, এবং স্পেনের ধরনের একাধিক গোল, স্পেন হয়তো 3-1, 3-0 এভাবে জিততে পারে স্পেন। ধন্যবাদ ভাই। এই ব্র্যাকেটেরই আরেকটা ইন্টারেস্টিং ম্যাচ আছে, পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সাথে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। এই ম্যাচটা কে জিতবে? হ্যাঁ, এটা তো আপনার নাম শুনেই সবাই বুঝতে পারবে যে ম্যাচটা কি হবে। ক্রোয়েশিয়া দুর্দান্ত দল, গত 2-3টা বিশ্বকাপে তারা কিন্তু বারবার সেমিফাইনাল, ফাইনাল খেলেছে। তো এরকম একটা দলের সঙ্গে আমি বলবো যে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ নিতে হবে ক্রোয়েশিয়ার সঙ্গে। পর্তুগালের ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং ম্যাচটা একদম কম্প্যাক্ট একটা ম্যাচ, এবং 50-50 বলবো। যদি বলেন এটা খুব কঠিন হয়ে যায়। যদি তারপরও বলি যে পরের রাউন্ডে কোন দলটা যেতে পারে, যদি একটু এগিয়ে রাখতেন কোন দল? ক্রোয়েশিয়াকে, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে, তাহলে এই রাউন্ড অফ 32 থেকে বাদ হয়ে যাচ্ছে আপনার মতে? মনে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে কি আমরা লামিন ইয়ামাল আর ক্রিস্টিয়ানো রোনালদো কোনো দ্বৈরথ দেখতে যাচ্ছি না? সেক্ষেত্রে আমরা লুকা মদ্রিচ এবং লামিন ইয়ামাল একটা দ্বৈরথ দেখবো রাউন্ড অফ 16-এ। আচ্ছা, এবারে যদি পরের ব্র্যাকেটে আসি, পরের ব্র্যাকেটে ব্রাজিলের সাথে খেলা হবে, যেটা আজকেই খেলা হবে, ব্রাজিল এবং জাপানের। ব্রাজিল জাপান যদি বলেন যে এটা তো এই রাউন্ডের অন্যতম সেরা ম্যাচ, এবং বাংলাদেশের লাখ লাখ সমর্থক ব্রাজিলের, তারা চাইবে যে ব্রাজিল যে কোনোভাবে এই ম্যাচটা, ব্রাজিলের জন্য কাজটা সহজ হবে না, খুবই কঠিন করে তুলবে খেলার মাঠে। আপনি দেখবেন যে জাপান, ব্রাজিলের প্রতিটা জায়গায় তারা কঠিন করে ফেলবে, ডিফেন্সকে কঠিন করবে, ব্রাজিলের মিডফিল্ড, ব্রাজিলের অ্যাটাকিং, বারবার অ্যাটাক কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করবে জাপান, এবং সেইটা প্রতিহত করার পরে ব্রাজিলকে আমি বলবো যে জয়লাভ করাটা তাদের নির্ধারিত সময়ে খুবই টাফ হবে, এবং ব্রাজিল যদি গোল দেয়ও
তাদের কিন্তু 90 মিনিট পর্যন্ত সেই গোলকে তারা ডিফেন্ড করতে হবে ব্রাজিলকে, নইলে জাপান কিন্তু যে কোনো সময় গোল পরিশোধ করে দিতে পারে। তো এরকম একটা ম্যাচ আমরা খুবই উপভোগ্য একটা ম্যাচ দেখবো আজকে। তো এই ম্যাচে যদি বলেন প্রেডিকশন কে যেতে পারে, তাহলে কিছুটা এগিয়ে রাখবো ব্রাজিলকে। ধন্যবাদ ভাই। এইবারে এই ব্র্যাকেটেরই আরেকটা ম্যাচ আছে আইভরি কোস্টের সঙ্গে নরওয়ে। এই ম্যাচটা থেকে এই ম্যাচটা সমশক্তি দুইটা দল, দুই ঘরানা খেলা। একটা ইউরোপিয়ান স্টাইলে খুব দ্রুত গতির খেলা খেলে, আর একটা হচ্ছে শক্তি দিয়ে এবং টেকনিক্যালি খুবই সাউন্ড আইভরি কোস্ট খেলবে। এবং এই ম্যাচটায় চমৎকার একটা ম্যাচ। এবং এখানে যদি বলেন যে কে জিততে পারে, তাহলেও বলবো যেটা আমার কাছে মনে হচ্ছে একদম 50-50 যে কেউ জিততে পারে। যদি বলেন পরের রাউন্ডে কিছুটা মানে একেবারে সামান্য একটু ব্যবধানে গিয়ে রাখবো নরওয়েকে। আর্লিং হ্যাল্যান্ডের নরওয়ে তাহলে পরের ম্যাচে যাবে, ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের সাথে তাদের মুখোমুখি হবে। মুখোমুখি হতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এবারে যদি পরের ব্র্যাকেটে চলে আসি, পরের ব্র্যাকেট মেক্সিকোর সাথে খেলা হতে যাচ্ছে ইকুয়েডর, স্বাগতিক মেক্সিকো। ইকুয়েডর শেষ পর্যন্ত আসলো, হ্যাঁ, মানে আসবে কিনা দুর্দান্ত একটা গল্প লিখে আসলো। তারা শেষ ম্যাচে জার্মানিকে হারালো, এবং এই ম্যাচ হারানোর পরে ইকুয়েডর কিন্তু ওই ম্যাচে হারানোর পরে জার্মানিকে তাদের দেশে কিন্তু জাতীয় ছুটি ঘোষণা করলো এবং তারা উদযাপন করলো। তো ইকুয়েডরে হারানোর কিছু নাই, তারা জার্মানিকে হারিয়ে কিন্তু এবার তাদের যে প্রত্যাশা, তারা দ্বিতীয় রাউন্ডে উঠলো, জার্মানিকে হারালো, সবকিছু পেয়ে গেছে। ওই ইকুয়েডরে অল আউট খেলা খেলবে এই ক্ষেত্রে। এবং হোক মেক্সিকো নিজেদের মাঠে খেলুক, ইকুয়েডর ওইসব ভয় পাবে না, তারা খেলবে এবং হাড্ডাহাড্ডি একটা খেলা হবে, এবং এক্ষেত্রে একাধিক গোলের একটা ম্যাচ হবে। যদি বলেন যে একটু এগিয়ে কাউকে যদি রাখি, প্রায় সমান একটা খেলা হবে, একটু এগিয়ে রাখলে মেক্সিকোকে রাখবো। ধন্যবাদ ভাই। এই ব্র্যাকেটের আরেকটা ম্যাচ আছে যে ইংল্যান্ডের সাথে খেলা হতে যাচ্ছে ডিআর কঙ্গোর। এটা কি ম্যাচটা খুব একপেশে হবে নাকি? না, কখনোই না। ডিআর কঙ্গো তাদের দুর্দান্ত ডিফেন্স, ইংল্যান্ড আক্রমণ করবে, ডিআর কঙ্গো সেটা প্রতিহত করবে, এবং ডিআর কঙ্গো মিডফিল্ডও ভালো করে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ম্যাচটা কখনোই একপেশে হবে না, দুর্দান্ত একটা ম্যাচ হবে। এবং স্বাভাবিকভাবেই ইংল্যান্ড হয়তো ম্যাচটা জিতে যাবে, কিন্তু ইংল্যান্ডের জন্য সহজ হবে না। ধন্যবাদ ভাই। এবারে যদি পরের ব্র্যাকেটে আসি, পরের ব্র্যাকেটে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে আলজেরিয়া। এই ম্যাচটাতে আমি বলবো যে আলজেরিয়ার সর্বশেষ পারফরমেন্স অনুযায়ী আলজেরিয়া সুইজারল্যান্ড ম্যাচটাও কাছাকাছি দুটা শক্তি, কিন্তু আলজেরিয়ার জন্য সুইজারল্যান্ডের ওই কমপ্লিট খেলাটা, তাদের যে অ্যাটাকিং সুইজারল্যান্ডের যে মিডফিল্ড, এইটার সঙ্গে আলজেরিয়া কতটা পেরে উঠবে আমি সন্দিহান। যদি এটা হয় তাহলে আলজেরিয়া কিন্তু ম্যাচটা হেরে যাবে। ওটা যদি সুইজারল্যান্ড তার আসল খেলাটা খেলে, সেক্ষেত্রে সুইজারল্যান্ডকে আমি বলবো যে পরের রাউন্ডে যাবে, এবং ম্যাচ হয়তো অনেক ব্যবধানও হতে পারে, 2-0 বা 3-1 এরকম হতে পারে, সুইজারল্যান্ড জিতবে। ভাই এই পরের ম্যাচটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং। পরের ম্যাচে কলম্বিয়ার সাথে খেলা হবে ঘানা। এই ম্যাচটা তাহলে কি এটা আবার আলাদা দুই ঘরানা দুইটা, এবং খুব চমৎকার ল্যাটিন ফুটবলের সৌন্দর্য কলম্বিয়া খুব দুর্দান্ত, এবং আফ্রিকার অদম্য শক্তি ঘানা, তারা খেলবে। দুই দলের খেলাটা দারুণ ইন্টারেস্টিং, এবং ঘানা তাদের চাইবে যে তাদের সর্বশক্তি দিয়ে এই ম্যাচটা জেতার, এবং খেলার আপনি রুদ্ধশ্বাস একটা খেলা হবে কলম্বিয়া এবং ঘানা। ম্যাচ শেষে কি হবে, লুইস দিয়াস যেরকম ফর্মে আছে, তো কলম্বিয়ার তাদের আপনার অ্যাটাকিং এখন বিশ্বসেরা তাদের স্ট্রাইকার লুইস দিয়াস, সে যদি তার ওই ফর্মটা ধরে রাখে, তাহলে হয়তো কলম্বিয়া হয়তো জিতে যাবে ম্যাচটা। ধন্যবাদ ভাই। পরের ব্র্যাকেটে অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়েছে মিশরের। এই ম্যাচটাতে কি মনে হয় কে যাবে? এটাও সমান অস্ট্রেলিয়ার ওই প্রেসিং ফুটবল, শক্তিশালী ফুটবল। তো অস্ট্রেলিয়া কিন্তু আপনার তুরস্কের মতো দলকে হারিয়ে আসছে, তো অস্ট্রেলিয়া জানে কি করতে হবে সেটাদেরকে। আবার অন্যদিকে মিশরও কিন্তু দুর্দান্ত খেলেছে, তারা বেলজিয়ামের সঙ্গে ড্র করেছে, ইরানের সঙ্গে ড্র করেছে, তো এই দল তিউনিসিয়াকে হারিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই দলটা ভালো করবে, এবং দুই দলের মধ্যে খেলায় মনে হচ্ছে যে আমি একটুখানি এগিয়ে রাখবো মিশরকে। আচ্ছা, এবার যদি আসি সর্বশেষ যে ব্র্যাকেটের সর্বশেষ ম্যাচ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে রূপকথার গল্প লিখে আসা কেপ ভার্দে, এটা কি হবে? এবং কেপ ভার্দের জন্য এটা একটা ইতিহাস, আমাদের জন্য একটা দারুণ গল্প। আমরা যারা এই খেলাটা দেখলাম প্রত্যেকেরই মনে রাখার মতন একটা তারা গল্প লিখে গেল এই টুর্নামেন্টে, এবং কেপ ভার্দের এটা আমরা মনে রাখবো সারা জীবন, যে এরকম একটা দল প্রথমবারই এসেই কোনো ম্যাচ না হেরে প্রথম রাউন্ডে, এবং কাদের সঙ্গে খেললো, সাবেক 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন
স্পেন, তাদের সঙ্গে সৌদি আরব এশিয়ার অন্যতম একটা ভালো দল, তাদের সঙ্গে 3টা ম্যাচে একটা ম্যাচও না হেরে তারা সেকেন্ড রাউন্ডে উঠলো। এই কেপ ভার্দের জন্য আমাদের শুভকামনা থাকবে। কেপ ভার্দে যেই পরিমাণ তাদের ডিফেন্স তারা করতে পারে, সেই ডিফেন্সটা যদি করে, আর্জেন্টিনার এই মেসির আর্জেন্টিনারও কিন্তু গোল করার জন্য কাঠখড় পোহাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে পারবে? হ্যাঁ, সেটা হয়তো যাবে। আর্জেন্টিনা তবে খুব ম্যাচটা কঠিন হয়তো হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তবে আর্জেন্টিনা হয়তো তারা যেটাই হয়তো তারা 2-0 বা এরকম একটা ব্যবধানে জিততে পারে, খুব বেশি একটা না। ধন্যবাদ ভাই। এই ছিল আজকের আলোচনা। আপনার প্রিয় দল বা কোন দলগুলো যাবে পরবর্তী রাউন্ডে, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।